ওকে, সো প্রথমে আমরা চলে যাবো kannada.ca তে। আমার এখান থেকে আগে থেকে আছে, কারণ আমি গিয়েছিলাম তো হোম kannada.ca তে চলে গেলাম। আচ্ছা, এখানে আমরা ভিতরে এখান থেকে আমরা সার্চ করতে পারি, অথবা আমাদের এখানে যে সার্চ বার আছে সেখান থেকে আমরা সার্চ করতে পারি যে আমরা কোন টপিক সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের যদি আগে থেকে ধারণা না থাকে যে এই টপিকটা আমি কোথায় পাবো, কোথায় ইন ডিটেলস পাবো, এবং খুব তাড়াতাড়ি জিনিসটা সম্পর্কে জানা দরকার, সেক্ষেত্রে আমরা এখানে সার্চ বারটা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে স্টাডি পারমিট, দেন আমি যদি এখানে সার্চ দিই, ওকে, স্টাডি কানাডা এজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এই যে এখানে কি কি আছে, হোয়াইল ইউ স্টাডি, মানে যে আর্টিকেলগুলো এখানে রয়েছে সেগুলো এখানে আপনি সার্চে শো করবে। ঠিক আছে, এখান থেকেও খুঁজে দেখতে পারেন, অথবা যদি আইডিয়া থাকে যে মেনু থেকে কিভাবে আমরা সার্ভ করতে পারি, সেক্ষেত্রে আমরা মেনু থেকেও চলে যেতে পারবো। তো আমি মেনু থেকে যাচ্ছি। মেনু থেকে এখানে আমি যাওয়ার পরে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ, এখানে যে ট্যাবটা রয়েছে এখানে আসলে একটা এক্সটেন্ডেড উইন্ডো আসবে। এই উইন্ডোর মধ্যে আমাদের রয়েছে ওয়ার্ক, স্টাডি, সিটিজেনশিপ, ইমিগ্রেট, সবকিছু। তো যেহেতু আমি এখন স্টাডি পারমিট সম্পর্কে জানতে চাচ্ছি, আমি চলে যাবো যে স্টাডিতে। ওকে, এখন এখানে সুবিধাটা হচ্ছে যে স্টাডিতে আমি চলে আসলাম। এখানে আসার পরে আমাদেরকে এখানে যা যা দিবে, যে প্রিপেয়ারিং টু অ্যাপ্লাই, আপনি এখানে অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রিপারেশনের জন্য আপনার এখানে কিছু গাইডলাইন রয়েছে। যেহেতু আমার আগে থেকে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছিল, সেই কারণে মানে আমার যেহেতু আগে থেকেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়ে গিয়েছিল এবং অফার লেটার চলে আসছে, সেই ক্ষেত্রে আসলে প্রিপেয়ারিং টু অ্যাপ্লাইতে আমার যাওয়ার প্রয়োজন হয়নি, যার ফলে এই সম্পর্কে আমি একটু কম বলতে পারছি। বাট এখানে কি গেলে এগুলো খুবই ইজি, এগুলো ইজিলি আপনি বুঝতে পারবেন যে কোথায় কি আছে। তো আমি চলে যাচ্ছি মেইন জিনিসটাতে, অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট, যেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট, এখানে ফাইন্ড আউট ইফ ইউ নিড আ স্টাডি পারমিট, মানে আপনার স্টাডি পারমিটের প্রয়োজন আছে কিনা সেটা আপনি এখানে একটা সার্ভে করে জানতে পারবেন। অ্যান্ড দেন গেট আ স্টাডি পারমিট, এখানে যদি আমি যাই সেক্ষেত্রে আমাকে এখানে সব ধরনের গাইডলাইন দিবে। এই স্টাডি পারমিট, অ্যাবাউট দ্য প্রসেস, এখানে স্টাডি পারমিটের সব কিছু রয়েছে। প্রথমে আপনি দেখতে পারবেন অ্যাবাউট দ্য প্রসেস, দেন রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, দেন রয়েছে গেট দ্য রাইট ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস আপনার দরকার হবে স্টাডি পারমিটে অ্যাপ্লিকেশন সাবমিট করার সময়, কি কি ডকুমেন্টস আপনার ওখানে জমা দিতে হবে। তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার পরে আপনি কি করবেন, তারপর প্রিপেয়ার ফর অ্যারাইভাল, যাওয়ার জন্য যে প্রিপারেশন সেটা আপনি কিভাবে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। হোয়াইল ইউ স্টাডি, আপনি পড়ার সময় কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং এগুলা পরেই আপনাকে আসলে বুঝতে হবে, কারণ মেইন জিনিস এখানে, কারণ রাদার দেন সার্ফিং দ্য ওয়েব ফর ভিডিওস, যেখানে মানুষ শুধুমাত্র তাদের নিজের এক্সপিরিয়েন্সের কথা বলবে, তো সেই এক্সপিরিয়েন্স আপনার সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নিজের দেখে নেওয়াটাই এই বেটার। কারণ অনেক সময় এক্সপিরিয়েন্স মিললেও তার যে কন্ডিশন ছিল আপনার সে কন্ডিশন নাও থাকতে পারে। যেমন আমার ক্ষেত্রে আমি বললাম যে ওই যে প্রিপেয়ারিং ফর অ্যাপ্লাই, ওটা কিন্তু আমার দরকার হয়নি, তাই আমি বললাম যে ওই সম্পর্কে আমি বলতেছি না, কারণ ওই সম্পর্কে আমি জানি না। তো এরকম না দেখে নিজে পড়তে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। বাট তাও আমি এখানে বানাচ্ছি, কারণ ইন কেস কারো যদি অত পড়ার সময় না থেকে থাকে বা কেউ যদি পড়তে না চাই। ওকে, তো এখন আমরা চলে গেলাম অ্যাবাউট দ্য প্রসেস। এখানে আমাদেরকে বলতেছে যে স্টাডি পারমিট জিনিসটা কি, এটা খুবই ছোট একটা প্যারাগ্রাফ। এখানে বলছে যে স্টাডি পারমিট হচ্ছে একটা ডকুমেন্ট যেটা ইস্যু করা হয় ফরেন ন্যাশনালসের জন্য, এবং এটা শুধুমাত্র একটা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনের স্টুডেন্টদের জন্য ইস্যু করা হয়ে থাকে। এগুলো হচ্ছে ডিএলআই বলে শর্টে, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। তো আপনি যেখানে অ্যাপ্লাই করেছেন বা যেখান থেকে আপনি অফার লেটার পেয়েছেন, সেখানে যদি এই ডিএলআই নাম্বার না থাকে, অথবা তারা যদি ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন না হয়, সেই ক্ষেত্রে আপনি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র সেই ইনস্টিটিউটগুলোতে পড়তে যাওয়ার জন্য স্টাডি পারমিটটা দেওয়া হয়ে থাকে। এখন স্টাডি পারমিট কিন্তু ভিসা না, এখানে যে সুন্দর করে বলে রেখেছি, স্টাডি পারমিট ইজ নট আ ভিসা, ইট ডাজন্ট লেট ইউ এন্টার কানাডা, ইউ মে অলসো নিড আ ভিজিটর ভিসা অর ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। If we approve your study permit, we will issue one to you with your study permit. তার মানে যদি স্টাডি পারমিটে অ্যাপ্রুভ করা হয়, তাহলে ইটিএ আপনাকে ওটার সাথেই তারা ইস্যু করে দিবে। কিন্তু এখন আপনার জানতে হবে যে আপনার কি ভিজিটর ভিসা দরকার নাকি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন দরকার, কোনটা আপনার আসলে দরকার। এটা জানার জন্য জাস্ট সিম্পলি এই লিঙ্কে গেলে এখানে একটা সার্ভে ওরা দিয়ে রেখেছে, সার্ভেটা কমপ্লিট করলে আপনি জেনে যেতে পারবেন যে আপনার আসলে কি দরকার। এখানে বলছে হোয়াট ট্রাভেল ডকুমেন্ট ডু ইউ প্ল্যান টু ইউজ টু ট্রাভেল টু কানাডা, আমি বলতে চাই পাসপোর্ট ইউজ করবো। নেক্সট এখানে আমাকে বলছে যে আমার কান্ট্রিটা কি, সেটা হচ্ছে আমার কান্ট্রি কোড BGD ফর বাংলাদেশ। There you go, Bangladesh. Next question. Okay, are you a dual Canadian citizen? No, I'm a dual Canadian citizen. No. Are you lawful permanent resident of the US? No. Next question. What do you plan to do in Canada? Study. যেহেতু স্টাডি পারমিট চাচ্ছি, obviously করতে যাব। Then select the option that best matches your situation. কোন অপশনটা আমার সিচুয়েশন আগেটাকে ভালোভাবে ম্যাচ করবে। I'm applying for my
ফার্স্ট স্টাডি পারমিট, এটা আমার সিচুয়েশনকে ম্যাচ করে। কারো যদি এই সিচুয়েশন ম্যাচ করে যে আই এম নট শিওর হোয়াট আই নিড টু স্টাডি, তাহলে এটা দিয়েও দেখতে পারেন। আমি এটা এবং এটাই বোথটা দিয়ে রেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো আমরা নেক্সট কোয়েশ্চেন দিলে এখানে আসলে আমাদের আনসারটা বলে দিলে, এখানে বলে দিয়েছে ইউ ডোন্ট নিড টু সাবমিট আ সেপারেট অ্যাপ্লিকেশন ফর আ ভিজিটর ভিসা। আমার ভিজিটর ভিসার জন্য আলাদা অ্যাপ্লিকেশন লাগবে না। আমি যদি স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করবো, আমার স্টাডি পারমিটের সাথে তারা আমাকে ইটিএটা ইস্যু করে দেবে। When you travel to Canada, you must bring your letter of introduction that says your application is approved, valid passport that has your visitor visa stuck to one of its pages. ঠিক আছে, এখন আপনি যদি স্টার্ট করে দেন তাহলে আপনি আবার এই সার্ভেটা প্রথম থেকে শুরু করতে পারবেন। বাট আমাদের এখন আপাতত সেটা দরকার নেই, আমরা আবার আমাদের প্রথম জায়গায় চলে যাচ্ছি। ওকে, স্টাডিতে চলে আসলাম, স্টাডি পারমিট। আচ্ছা, অ্যাবাউট দ্য প্রসেস এখানে এতটুকু গেল। এখন এখানে যদি আপনি আরেকটা জিনিস জানতে চাচ্ছেন যে এই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন এই জিনিসটা আসলে কি, এটা যদি জানতে চান তাহলে জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে হবে। যদি ফরেন ন্যাশনালস জিনিসটা কি এটা জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করলে হবে। বাট এটা খুবই মানে ইজিলি বোঝা যাচ্ছে। ফরেন ন্যাশনাল বলতে বোঝানো হচ্ছে যে কানাডার বাইরে যারা আছেন তারাই তো ফরেন ন্যাশনাল। তো এখানে নিচে দেখতে পারেন, আমি গিয়ে দেখে পড়েছিলাম। বাট যেটা ইম্পর্টেন্ট আমি সেটাতে যাচ্ছি, সেটা হচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন। যে designated learning institutions, এটা কি এখানে সুন্দর করে লেখা আছে যে to apply for a study permit you need an acceptance letter from a designated learning institution। মানে আমার স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হলে আমার মাস্ট একটা অফার লেটার থাকতে হবে কোনো একটা ডিএলআই থেকে। ঠিক আছে, ওকে। এরপর এখানে এটা সম্পর্কে আরো কথা বলেছে, designated learning institution school approved by a provincial or territorial government to host international students. All primary and secondary schools in Canada are designated learning institutions. They aren't included in the list. If you plan to attend a post-secondary school, make sure it is on this list. মানে আপনার সেই পোস্ট সেকেন্ডারি স্কুলটা এই লিস্টের মধ্যে আছে কিনা। যদি সেই লিস্টের মধ্যে থেকে থাকে তার মানে আপনি ওই স্কুল থেকে অফার লেটার পেলে ওই স্কুলের একটা ডিএলআই রয়েছে এবং সেখানে জন্য আপনি একটি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তারপর রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। এখানে কি বলেছে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে ইউ নিড টু নো ইফ ইউ আর এলিজিবল টু ওয়ার্ক আফটার ইউ গ্রাজুয়েট। নট অল ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনস মেক ইউ এলিজিবল। মানে আপনার ইনস্টিটিউটের যদি ডিএলআই নাম্বার থাকে তার মানে এটা না যে আপনি ওখান থেকে পাস করলে আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্কের পারমিটটা পেয়ে যাবেন অথবা ওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, along with graduating from an eligible designated learning institution you need to meet all other criteria। মানে আপনি যদি এখন কাজ করতে চান, মানে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটটা চান, সেই ক্ষেত্রে আপনি যে ইনস্টিটিউটে পড়তে চাচ্ছেন সেটা একটি ডিএলআই ইনস্টিটিউট হতে হবে। নেক্সট আপনাকে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, এই লিঙ্কে গেলে ক্রাইটেরিয়াগুলো আপনারা ভালোভাবে দেখতে পাবেন। সেই ক্রাইটেরিয়াগুলো মিট করতে হবে। ঠিক আছে, এখানে দুটি কন্ডিশন রয়েছে। তো ক্রাইটেরিয়া আমরা বলে যাচ্ছি। আমরা আগে জানতে চাচ্ছি যে আমার ইনস্টিটিউটটা কি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দেয় কিনা। এটার জন্য এখানে বলেছে the list below will let you know if your designated learning institution offers programs that will make you eligible for a post graduation work permit। ঠিক আছে, তো এখানে জাস্ট কিভাবে সার্চ দিতে হবে ওটা বলে লিখেছে। এটা সার্চ বারে এসে আপনি সিম্পলি আপনার স্কুলটাকে সার্চ দিলে আপনি দেখতে পারবেন যে সেই স্কুলটাকে আসলেই পিজিডব্লিউপিটা অফার করে কিনা অথবা পিজিডব্লিউপি তে আপনি অ্যাপ্লাই করার জন্য সেই স্কুলটা এনেবল কিনা। তো এখানে আসছি, আমি যাই কিউবেকে যাওয়ার পরে আমি এখানে জাস্ট সার্চ বারে আমার ইউনিভার্সিটির নামটা লিখে সার্চ করব। ওকে, সার্চ করলে এখানে চলে আসছে ইউনিভার্সিটি। ওকে, এখানে দেখাচ্ছে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন নাম্বার, এটাও এখানে দিয়ে দিচ্ছে, যেটা আপনার অফার লেটারেও থাকবে। দেন এখানে সিটি, ক্যাম্পাস এগুলোর কথা বলছে। অফার্স পিজিডব্লিউপি এলিজিবল প্রোগ্রামস, ইয়েস। তার মানে আপনি যদি এখান থেকে, আমি যদি স্কুল থেকে পড়ি সেই ক্ষেত্রে আমি পিজিডব্লিউপি এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, এখানে বলে দিয়েছে। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে এই যে মিট অল আদার ক্রাইটেরিয়া টু গেট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, তা এটা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তাহলে আমরা সিম্পলি এই লিঙ্কটাতে চলে যাব। এই লিঙ্কে চলে গেলে যে ওয়ার্কিং কানাডা আফটার ইউ গ্রাজুয়েট হু ক্যান অ্যাপ্লাই, এখানে আবার অ্যাবাউট দ্য প্রসেস, হু ক্যান অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই, আফটার ইউ অ্যাপ্লাই, এগুলো সব রয়েছে। ঠিক আছে, এখানে গেলে আমরা আস্তে আস্তে জিনিসগুলো বুঝে যেতে পারবো যে কখন আমার পিজিডব্লিউপি এর জন্য অ্যাপ্লাই করতে হবে, আমি পিজিডব্লিউপি এর জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। এখানে আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুটো রয়েছে, একটা ইনসাইড ক্যানাডিয়ান গ্রাজুয়েটস আর একটা আউটসাইড ক্যানাডিয়ান গ্রাজুয়েটস। তো আপনি যদি কানাডার বাইরে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন উইদিন কোনো কানাডার ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে এখানে আপনার রুলস এন্ড রেগুলেশনস কি হবে পিজিডব্লিউপি অ্যাপ্লাই করার জন্য। আবার এখানে ইনসাইড কানাডা, আপনি কানাডাতে যাওয়ার পরে শেষ করে থাকেন তাহলে কি হবে, এখানে সুন্দর করে বলে দেওয়া আছে অল পয়েন্টস এর সাথে। এবং এখানে ভিতরে যে লিঙ্কগুলো দেখবেন এগুলোতে অবশ্যই আমার সাজেশন থাকবে যে দেখবেন। জাস্ট এখানে একটা কথা বলো, মেক শিওর ইউর পাসপোর্ট ইজ ভ্যালিড।
তাহলে আপনি বুঝলেন আচ্ছা ঠিক আছে ভ্যালিড বলতে কি বুঝে আমি বুঝি, দরকার নেই, আমি আগায় পড়ে যাই। এইভাবে না করে আমার কাছে মনে হয় যে প্রতিটা লিঙ্ক ওরা যেহেতু দিয়ে রেখেছে, আপনার জানার জন্যই দিয়ে রেখেছে, যে দেখে দেখে আগালে সবচেয়ে বেটার হবে। ওকে, অলরাইট। তো আমরা এখন হু ক্যান অ্যাপ্লাই পর্যন্ত দেখে নিলাম। আমার মনে হয় আমরা এই পর্যন্তই রাখি। নেক্সট ডে আমরা এখানে দেখবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, পিজিডব্লিউপি এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ইনসাইড ক্যানাডিয়ান গ্রাজুয়েটস এর জন্য, আমরা সেটা দেখবো নেক্সট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।